নমস্কার। নমস্কার, নিউজ 18 বাংলায় নতুন বছরের আজকে আবার শুরু করলাম। নতুন বছরের দ্বিতীয় দিন থেকে জনতার দরবার ডিজিটালে নিউজ 18 বাংলায় সবাইকে গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার। আপনারা নিশ্চয়ই ভালোভাবে কাটালেন সপ্তাহের শেষ দিন এবং বছরের শেষ দিন, 2023-এর শেষ দিন এবং 2023-এর শেষ এবং 2024-এর শুরু নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছেন। আর অবশ্যই শুভেচ্ছা থাকলো আগামী এক বছর সবার খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তবে এই রাজনীতির কারবার তো বন্ধ হবে না, কারণ আগামী দিনে 2024-এ হচ্ছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে টার্গেট রেখে প্রত্যেকটা দলই লড়াই করবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ 2024 শুরু থেকেই গরম হতে শুরু করেছে, সেটা প্রাকৃতিক ক্ষেত্র ফিল করতে পারছি, কারণ ঠান্ডা একদিনই পড়লো 1 জানুয়ারি, আজকে থেকে আবার গরম শুরু হলো। এই গরমই থাকবে, রাজনীতির গরম যেভাবে থাকার কথা। আজকে আমরা আলোচনা করব যে অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে গেছেন 35, কিন্তু কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? কখনো দিলীপ ঘোষ বলছেন 25, কখনো দিলীপ ঘোষ বলছেন তিনি তো একটু বেশি করে টার্গেট বেঁধেই দেন যাতে তার মধ্যে একটা ভদ্রসভ্য আসন পাওয়া যায়। এ তো গেল বিজেপির অঙ্ক। আর অন্যদিকে গত কয়েকদিন ধরে বারবার তৃণমূল শিবিরে ঐক্যের বার্তা দিতে হচ্ছে, তৃণমূল শিবিরকে ঐক্যের বার্তা দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, কুণাল ঘোষ আর বিরোধীরা কটাক্ষ করছে। এই নিয়েই আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক এবং সিপিআইএম নেতা তাপস সিনহা। প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই, সবার খুব ভালো কাটুক। তিনজনকেই হ্যাপি নিউ ইয়ার। রাজনৈতিক জীবন বা ব্যক্তিগত জীবন সবার খুব ভালো কাটবে এই আশা রেখেই অনেক শুভেচ্ছা। একদম থ্যাংক ইউ সো মাচ। এবার দেখি বিজেপির শিবিরের খবরটা একটু দেখা যাক। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেই দিকে তাকিয়ে আছি আমরা। 19-এ বিজেপি জিতেছিল 18 আসনে, এবার টার্গেট কি? অনেক দিন আগেই ঠিক করে দিয়ে গিয়েছেন অমিত শাহ, তারপরেও বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়েছে জলঘোলা। সৌজন্যে দিলীপ ঘোষ। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেই দিকে তাকিয়ে আছি আমরা। আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন। গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি। 24-এ লোকসভা ভোট, 23-এর শুরুর দিকেই বঙ্গ বিজেপিকে 35 আসনের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाएगी। 23-এর শেষেও অমিত শাহের কথায় 35 আসন জয়ের স্বপ্ন। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। एक बार 35 कमल भेज दो, मोदी जी का गारंटी है सोनार बांग्ला बनकर रहेगा, सोनार बांग्ला बनकर। শাহী টার্গেট, সেই সুরে বারবার সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। চার্জড আপ এখন আমাদের কর্মীরা উৎসাহিত। আগামী দিনে শুধু রাস্তায় গেরুয়া ঝড় দেখবেন। মাননীয় গৃহমন্ত্রী যে 35টি আসন আমাদের সামনে বেঁধে দিয়ে গেছেন, আমরা চোখে সেটাকেই টার্গেট রাখছি, পাখির চোখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 24 সালে লোকসভা ভোট, এবারে টার্গেট 35, 18টা 36 হবে। পশ্চিম বাংলায় সরকারের পরিবর্তন হবে। এসবের মাঝে দিলীপ ঘোষের গলায় অন্য সুর। সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ। গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে।
অমিত শাহ যতই 35 আসনের টার্গেট বেঁধে দিন, দিলীপ ঘোষের গলায় 25-এর কথা। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেই দিকে তাকিয়ে আছি আমরা, আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন। গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি, নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে। অমিত শাহ 35, দিলীপ ঘোষ 25, আরেকজন গেলে দেখবেন 15, 5, এইভাবে বিজেপির আনুমানিকগুলো কমতে কমতে আসল রেজাল্ট বেরোলে দেখবেন 3-এর কমে আছে। বাংলায় 42টি লোকসভা আসন, 2019 লোকসভা ভোটে বিজেপি পায় 18টি আসন। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে বিজেপি 10টি লোকসভা আসনে এগিয়ে। 24-এ কি হবে সেই উত্তর পেতে এখনো অনেক দেরি, তবে বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়ে গেছে জল ঘোলা। নিউজ 18 বাংলা। জয়, এই জল ঘোলাটার কি কারণ? জল ঘোলা হলে তো মানে তোমরা কি নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত ঠিক করতে পেরেছো যে এই 35টা আসন টার্গেট করতে পেরেছো? কোন কোন 35টা আসন তোমাদের চাই? আমরা প্রথমেই বলি, আমি এই ভিডিওটা কম করে 4 বার এই প্রতিবেদনটি দেখলাম, কোনোভাবেই আমার মনে হলো না উনি 25 বলেছেন। আমি কিন্তু 35ই শুনলাম। কিভাবে আপনারা 25 শুনছেন সেটা আমার জানা নেই, আমি 35ই শুনলাম। এবং আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলে রাখি, যে বার্তাটা 35-এর এসছে, সেই বার্তাটা এসছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, যাকে আমরা এতদিন অব্দি যে কটা সংখ্যা উনি বলেছেন, ওনার মতো ভোটকুশলী আমরা আজ অব্দি দেখিনি। সমস্ত ক্যালকুলেশন মিলেছে, এবং আগের যদি ক্যালকুলেশন দেখে যে 22টা উনি বলে গেছিলেন, যখন 22টা বলে গেছিলেন গতবারে, তখন এইখানকার যারা বিরোধী দলে আছেন, অন্য দলের নেতারা নেত্রীরা, তারা অট্টহাস্য এসেছিলেন। তারা সেই দিনকার আমি দিনগুলো মনে করে দিতে চাই, যেদিন আবার এই নির্বাচনের ফল বেরিয়েছিল 2019-এ, এই যে জাম্প, এই তখন নেতারা বলতো, তখন অন্য দলের নেতারা, যে এই তো কয়েকটা সামান্য লোকসভা সিট, সেখান থেকে আবার কি করবে। যখন 18টা সিট পাওয়া গেল, তখন কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়েছিল যে না, এটা অমিত শাহ বলে গেছিল এবং সেটা প্রমাণিত। এবং একই জিনিস কিন্তু 2024-এর নির্বাচনের ফল যেদিন বেরোবে, আপনারা মিলে নেবেন। আচ্ছা সুদীপ, না তোমরা বলবে সুদীপরা বলবে এত বড় ভোট কুশলী কেন 2021-এ 200 পার কেন মেলাতে পারেননি? হ্যাঁ 77 হয়েছে, কিন্তু বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনটা একেবারেই আলাদা। সেখানে হিসেব কষে অমিত শাহ সাহেব বলছেন যে 35টা আসন টার্গেট দিচ্ছেন। দিলীপ ঘোষ 25 বলেছেন না 35 বলেছেন, তাহলে দিলীপ ঘোষ কেন রিজয়েন্ডার দিলেন না আমি জানি না। আমরা গতকাল থেকে দেখাচ্ছি এটা। যাই হোক না কেন, 35টা বলেছেন দিলীপ ঘোষ, এর আগে বলেছেন উনি সবসময় অনেক বেশি টার্গেট দিয়ে যান। 35টার মধ্যে অন্তত বিজেপি তো 26 থেকে 28টা পাবেই। দেখুন, 2024 যেমন নির্বাচনের বছর, 2024 কিন্তু গৃহমন্ত্রীর গৃহবন্দী হওয়ারও বছর। তার কারণ 2014 থেকে নোটবন্দি থেকে শুরু করে মানুষকেই কার্যত গণতন্ত্রকে বন্দী করে রেখেছে এই সরকার। 2024 সালে মানুষ তৈরি আছে যে কিভাবে সারা দেশ জুড়ে সরকারটাকে উৎখাত করা যায়, সেই লক্ষ্যে। এবার 42টা আসন, একটা রাজনৈতিক দল বলছে 35টা জিতবো। যে ক্লাসের ফার্স্ট বয়, সে অঙ্কে 100 পাওয়ার কথা মাথায় রেখে পরীক্ষা দিতে যায়। আমরা বলছি তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ফার্স্ট বয় ছিল, ফার্স্ট বয় আছে, ফার্স্ট বয় থাকবে। কারা 3 কারা 5 সেটা তারা ঠিক করে নিক। কিন্তু আরেকটা কথা, 2019-এ তো 22টা বলে গেছিলেন, 18টা পেয়েছিল বিজেপি। 2019-এর পরিস্থিতি 2024-এর পরিস্থিতি এক নয়। এরা তো পাখির চোখ বোধহয় 7 বার শুনলাম। ওরা বিজেপি পাখির চোখ নিয়ে নির্বাচন করুক, আমরা বাংলায় মানুষের চোখ নিয়ে নির্বাচন করব। মানুষ তো এখানে চোখ খুললে পথশ্রীর রাস্তা আর কন্যাশ্রী আর উন্নয়নমূলক আরো যত কর্মসূচি সেগুলো দেখতে পায়। মানুষের ভোট তো পাখিরা দেবে না, পাখিদের ভোট বিজেপিতে থাকুক, মানুষের ভোট তৃণমূলের থাকলেই হলো। ঠিক আছে, এই রাজ্যের দিকেই আমাদের লক্ষ্য। কারণ এদেশে কি হবে না হবে এখনো জোট সেইভাবে গড়েই ওঠেনি, এখনো আসন সমঝোতা হয়নি। তারপরে কি হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু মানুষের চোখের দিকে টার্গেট রেখেই তো ভোটটা করতে হবে। জয়, অত কি সোজা 35টা আসন? হ্যাঁ অবশ্যই মোদি বলেছেন, এই যে অযোধ্যায় যেদিন বিমানবন্দর রেল স্টেশন উদ্বোধন করলেন, তিনি বলেছেন মোদি কা গ্যারান্টি হ্যায়,
মোদি কা সরকার হ্যায়, অর্থাৎ মোদি যখন আছেন তখন মানুষ বিজেপিকে ভোট দিতেই পারেন এই এতে। কিন্তু তা বলে 35টা আসন টার্গেট, সেখান থেকে কটা আসন? তৃণমূল তো বলছে 3-4টে আসনের মধ্যে সীমাবদ্ধ। একই জিনিস তো আমরা 2018 শুনেছি অয়নদা। আমরা এই একই জিনিস বিরোধী দলনেতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 আর 2024-এর মধ্যে পার্থক্য আছে তো? কিসের পার্থক্য আছে? পার্থক্য একটাই, সেটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন যা হয়েছিল তার থেকে আরো বৃদ্ধি হয়েছে। কেন্দ্র সরকার যেটা দিয়েছিল তার থেকে আরো দিনের পর দিন বাড়তে থেকেছে। আজকে যে প্রকল্পগুলোর কথা বলছেন তৃণমূলের প্রতিনিধি, সেই প্রকল্পগুলো যখন কেন্দ্র থেকে আসে ওনারা তার উপরে স্টিকার মেরে দেন কেন? ওনারা বলতে পারেন না কেন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যখন হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন হচ্ছে, সেখান থেকে প্রধানমন্ত্রীর নাম সরিয়ে সেখানে স্টিকার পলিটিক্স করার প্রয়োজনীয়তা হচ্ছে কেন? তার মানে এটা পরিষ্কার যে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য আসছে পশ্চিমবঙ্গে, সেইটাকে স্পিকারিং করা ছাড়া আর কোনো কাজ নেই তৃণমূলের। কারণ তৃণমূলের প্রকল্প চলছে না, সেটা ফেলিয়ার। তার জন্য এই পথ অবলম্বন করতে হয়েছে তৃণমূলকে। কারসাজি করতে হচ্ছে তৃণমূলকে, কারসাজি করতে হচ্ছে। আর 2018-র কথা যে বলছেন, 2018-র একই কথা বলেছেন। এ বাবা, এই কটা সিট এরা পাবে কি করে? এর থেকে বেশি তো পাবে না। আমরা 2019-এর নির্বাচনের ফলে দেখিয়ে দিয়েছি, 2024-এর নির্বাচনের ফলে আবার দেখে নেবেন। আমি শুধু একটা কথা বলবো যে উন্নয়ন আর স্টিকার নিয়ে এত কথা হলো, জিজ্ঞেস করুন তো কন্যাশ্রী প্রকল্প 2013 সালের ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু করেছিল, 2014 থেকে সরকার সেটাকে ইমপ্লিমেন্টেশন শুরু করে। 2013-এ নরেন্দ্র মোদী কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কাদের প্রকল্প কাদের? না, একটু বলুন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে কেন আপনাদের স্পিকারটা মাত্র 35টা আসনের মধ্যে বিজেপি 22টা আসন পেয়েছে। খুব ভালো কথা, 18টা আসন পেয়েছে। 18টা আসনে তো 18 জন বিজেপির এমপি ছিলেন। জন বাল্লারা চা বাগানের জন্য কি করেছেন? বাঁকুড়ার সাংসদ, বিষ্ণুপুরের সাংসদরা যারা বিজেপির ভোটার, তাদের জন্য কি করেছেন? আপনাদের সাংসদ কিছু করতে পারছেন না। উন্নয়নের কথা বিজেপি যেটা বলছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা দাবি করছেন, তাপসদা আপনি গোটা ভারতে ঘুরে বেড়ান, এখনো ঘুরে বেড়ান, আমি জানি। আপনি গুজরাটের রাস্তা দেখুন, অযোধ্যার রাস্তা দেখুন, উত্তরপ্রদেশের রাস্তা দেখুন, বা বিজেপি পরিচালিত সরকারের রাজ্যের রাস্তা দেখুন, সেগুলো দারুণ। আজকে অযোধ্যা থেকে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে গেল, স্টেশন, বিমানবন্দর। সত্যি তো এ তো উন্নয়নের একেবারে পাহাড়। হ্যাঁ, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি বলি ওয়াইন্দা, বিজেপি বড্ড চাপে আছে, কারণ প্রায় 10 বছর হতে চললো নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় আছে। নরেন্দ্র মোদী আছে মানে সবকিছু হবে, এই যে বার্তাটা না দেশের মানুষ আর বিশ্বাস করছে না। যদি নরেন্দ্র মোদীর সেই ক্যারিশমা থাকতো তাহলে সাউথের অন্তত একটা রাজ্যে বিজেপি এতদিনে ক্ষমতায় আসতে পারতো। আজকে ভারতবর্ষে কতগুলো গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, এটা শুধু তুমি একবার হিসেব করে দেখো। কেরালায় নেই, তামিলনাড়ুতে নেই, কর্ণাটকে নেই, অন্ধ্রে নেই, তেলেঙ্গানাতে নেই, উড়িষ্যাতে নেই, বাংলাতে নেই, বিহারে নেই, দিল্লিতে নেই, পাঞ্জাবে নেই, নেই 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 নেই, এরকম অনেক বলতে গেলে এত সময় তুমি আমাকে দেবে না আর কি। ফলে যদি বিজেপি শুধু নরেন্দ্র মোদী 2014-র আগে নির্বাচনী বক্তব্যের প্রায় প্রত্যেকটা ভিডিও ক্লিপিং আমার কাছে আছে, আমি এগুলো একটু সংরক্ষণ করি, তার যদি বক্তব্যের সঙ্গে আজকে 9 বছর পরে যদি মেলানো হয়, নরেন্দ্র মোদী সেই কথাগুলো যদি বাস্তবায়িত করতেন, তাহলে অমিত শাহকে এসে 35টা, দিলীপ ঘোষকে 25টা, শুভেন্দু অধিকারের 36টা বলতে হতো না, বলতেন 42-এর 42, 100-র 100% আসনে জিতবো। কারণ এটা ভালো করে তুমিও জানো, এখানে আমার ভাইরা যারা বন্ধুরা বসেছে তারাও জানে যে 14-র আগে নরেন্দ্র মোদী দেশে জিনিসপত্রের দাম কমানোর কথা বলেছে, বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছে। মন্দির তৈরি করবার জন্য সরকার লাগে না। হ্যাঁ, আমি ঠিকই ভারতবর্ষে চষে বেড়াই, কোনো একটা মন্দির ভারতবর্ষে আমাদের পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে সোমনাথের মন্দির থেকে শুরু করে কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, কোনো গোল্ডেন টেম্পল, জামা মসজিদ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করাটা প্রধানমন্ত্রীর কাজ না। এখানে গলা ফাটিয়ে কথা বলে লাভ নেই। যারা যে ধর্মে বিশ্বাসী তারাই তাদের ধর্মস্থান প্রতিষ্ঠা করেন, মন্দির, মসজিদ, গির্জা হাজার হাজার বছর ধরে তারা তৈরি করেছেন। কিন্তু কাজ কোথায়? করোনার সময় 14 কোটি মানুষের কাজ চলে গেল, বছরে 2 কোটি বেকারের কাজ দিলে আজকে 18 কোটি অ্যাপয়েন্টমেন্ট লেটার কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে আসার কথা। আজকে কেন্দ্রীয় দপ্তরগুলোতে নিয়োগ বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের দাম, নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসেন, আমি এখনো নেট খুলে দেখিয়ে দিতে পারি যে সেদিন জ্বালানি গ্যাসের দাম ছিল 444 টাকা, আজকে 1000 ছুঁয়ে গেছে।
সেদিন ডিজেলের দাম ছিল 36 টাকা, আজকে 100 ছুঁয়ে গেছে। পেট্রোলের দাম কোথায় গেছে? বলে কৃষকরা আত্মহত্যা করছে। কৃষি, কীটনাশক, ওষুধ, রাসায়নিক সার, মানুষের যে মৌলিক সমস্যা সমাধানের যে আসবো। প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন। গুজরাট আমি বলতে পারি, আমি গুজরাট দায়িত্ব নিয়ে বলছি যে স্টেডিয়াম উদ্বোধনের সময় কেন রঙিন কাপড় দিয়ে রাস্তার দুদিক ঘিরে দেওয়া হয়েছিল আমেরিকার প্রেসিডেন্টকে। সেই গুজরাটের আহমেদাবাদ বাদ দিয়ে, বরোদা বাদ দিয়ে, মোরাসা বাদ দিয়ে, সান্তরামপুর বাদ দিয়ে বাকি জেলাগুলোর দিকে যাও, বাকি জেলাগুলোর অন্ধকার দৃশ্য, রাস্তাঘাট, মানুষের দৈন্যদশাটা আমি অনুরোধ করবো। আমি জয়কে অনুরোধ করবো যে আহমেদাবাদ একদম। গিয়ে একবার জয়ের কাছে আসবো। জয়, এ রাজ্যেও অন্যান্য জেলাগুলো ঘুরে আসবো। কোন অবস্থায়